রাজপথে সংগ্রামী নেতা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আড়ম্বরপূর্ণ আয়োজনে সংবিধান ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের অঙ্গীকার করে শপথ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শফিকুল হকের প্রতিবেদন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে স্লোগান, মিছিল আর আন্দোলনের ভিড়ে ক্ষমতার বাইরে দাঁড়িয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলাই ছিল যার রাজনৈতিক বাস্তবতা, আজ সেই মানুষটি প্রবেশ করলেন রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রাঙ্গণে। দলীয় রাজনীতি পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বর্ষিয়ানে রাজনীতিবিদের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার সময় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রের আনুষ্ঠানিক মর্যাদা আর সামরিক শৃঙ্খলার এই আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে নতুন দায়িত্বের ব্যাপ্তি। আমি আইন অনুযায়ী বাংলাদেশের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথের মূল নথিতে স্বাক্ষর শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। রাজনীতির উত্তপ্ত মাঠ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে নতুন এই অধ্যায়ে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংবিধানিক দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাষ্ট্রের সব পক্ষের আস্থার জায়গা হয়ে ওঠা। আর আজকের এই শপথের মধ্যে দিয়েই শুরু হলো নতুন সেই যাত্রা। শফিকুল হক, ৭১, বঙ্গভবন, ঢাকা। আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার প্রস্তুতি নিয়ে একটু জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বেনামিন। রায়ান, একটু জানাবেন কখন নাগাদ রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পৌঁছবেন এবং তার এই আগমন ঘিরে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আমরা জানতে পেরেছি সকাল 10:15 রাষ্ট্রপতি এখানে আসবেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন, পাশাপাশি এখানকার যে স্মারক বই আছে সেখানে স্বাক্ষর করবেন। যাবতীয় যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে আবার 11টার মধ্যেই হয়তো তিনি এই স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করবেন। তো এই আসা উপলক্ষে প্রায় 1000-এরও বেশি নিরাপত্তা বাহিনী এখানে মোতায়েন থাকবে। ঢাকা রিচা মহাসড়কের আমিনবাজার থেকে একদম এই নবীনগর স্মৃতিসৌধ পর্যন্ত এই 25 কিলোমিটার এলাকা। এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু পুলিশের সদস্যরা উপস্থিত আছেন, ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন এবং পাশাপাশি ডিবি পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত আছেন। আর গতকালকে রাষ্ট্রপতি আসার খবর পাওয়ার পরে কিন্তু যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে স্মৃতিসৌধের চারপাশে সেগুলো চেক করা হয়েছে এবং তারা নিশ্চিত করেছে জেলা পুলিশের পক্ষ থেকে সবকিছু ঠিক আছে এবং নিরাপত্তা নিয়ে কোনো প্রকার ঘাটতি নেই। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসেছেন, নৌবাহিনীর সদস্যরা এসেছেন এবং ডগ স্কোয়াড কিন্তু পুরো স্মৃতিসৌধ আমরা জানতে পেরেছি যে
মহড়া দিয়েছে এবং এখন পর্যন্ত পুলিশের সদস্যরা বলছেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের বলা হলো যে কোনো প্রকার নিরাপত্তা নেই, ঘাটতি নেই এবং হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কে উপস্থিত থাকবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাষ্ট্রপতি আসা উপলক্ষে কিন্তু আমিনবাজার থেকে এই নবীনগর পর্যন্ত 25 কিলোমিটার এলাকায় যানবাহনে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হবে না, নাগরিকরা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন বলে আমাদের জানানো হয়েছে এবং যখন শুধুমাত্র রাষ্ট্রপতি আসবেন সেই সময়টুকুতে হয়তো কিছুটা সময়ের জন্য যানবাহনকে সীমিত করা হতে পারে। এর বাইরে আসলে অন্যান্য সময়ের মতো সবসময় স্বাভাবিক থাকবে এই রাষ্ট্রপতি আগমন উপলক্ষে সাভারে। তো তিশা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রায়ান, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। যখন রাষ্ট্রপতি সেখানে আসবেন আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। তথ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন জানিয়ে ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যার পর শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এই সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে নতুন বাজার এলাকা। মিছিল শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসন থেকে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নির্বাচনে তিনি 1,05,543 ভোট পেয়ে জয়ী হন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হওয়ায় জামালপুরে মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের দয়াময়ী চত্বরে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরওয়ার মঞ্জুর নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় জেলা যুবদলের সদস্য মুস্তাফিজুর রহমান বাবু ও মুস্তাফিজ সেলিম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় গাইবান্ধা 4 আসনের এমপি শামীম কায়সার লিঙ্কনের নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জে ও গ্রামের বাড়ি মহিমাগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের পরপরই গোবিন্দগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে সকল স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে। উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, বিএনপি নেতা আলতাফ হোসেন পাতা, রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্য নেতাকর্মী সড়কে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের ভিত্তিতে। শুক্রবার রাজশাহীতে জামায়াতের রোকন সম্মেলনে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে সরকার প্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরে পারেন, কিন্তু চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়। সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সোচ্চার থাকার কথা বলেন তিনি। গ্যাস সংকটে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে একের পর এক কারখানায় উৎপাদন বন্ধ হচ্ছে। এদিকে সিএনজি পাম্পে চাপ কমে যাওয়ায় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তারা বলছেন, মহেশখালীর এক্সিলারেটরের টার্মিনালে নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত সংকট কাটবে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্যাসের অভাবে চট্টগ্রামের বহু ছোট বড় কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোনো কোনো কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। কর্ণফুলী গ্যাস কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 260 থেকে 310 মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় 175 মিলিয়ন ঘনফুট। গ্যাসের খুব সংকট, বাসাবাড়ি তো গ্যাস নাই, লাইনেও গ্যাস নাই। সকালে আসি বড় আদানের পর লাইন দিছি, দেওয়ার পর 1 ঘন্টা 40 মিনিট পরে গ্যাস পাইছি। এমনও অনেক সময় হয়, একটা পাম্পে সিরিয়াল ধরছি 4 ঘন্টা জাম গজাইছে,
পাম্প পর্যন্ত আসছি, গ্যাস শেষ হয়ে গেছে, আরেকটা পাম্পে যাইতে হবে। ঘুম নাই, চোখে নিদ্রা নাই, কোনো ফার্ম বন্ধ, কোনো ফার্মে দেয় নাই, কোনো ফার্মে ফ্যাশন নাই। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে শিল্পাঞ্চলগুলোতে ডাইং, ওয়াশিং ও পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্য থাকায় কারখানা বন্ধ রাখতেও বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। শিল্প মালিকদের দাবি, দীর্ঘস্থায়ী এই সংকটে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি নিয়েও শঙ্কায় তারা। মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে যানবাহন চালকদের দীর্ঘ লাইন। গ্যাস না পেয়ে বাড়তি দামে তেল কিনছেন অনেকেই। এতে চরম বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। প্রেসার মনে করেন এখন প্রেসার থাকবো 200, এখন প্রেসার আছে 115, 20-15। গ্যাস নাই, কয়টা বাজে আসবে গ্যাস আমরা জানি না, দীর্ঘ লাইন দিয়ে এখন বসে রয়েছে। হয়তো তেল নিয়ে চলে যেতে হবে। তেলের দাম তো 150 টাকা, গ্যাস হয়েছে 43 টাকা। এর কি পোষায় এমন করে? ময়মনসিংহে সরবরাহ ও চাপ না থাকায় নগরীর 5টি পাম্পের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে 2টি পাম্প। 3টি পাম্প খোলা থাকলেও নেই গ্যাসের চাপ। শান্তা ইসলাম, 71। চট্টগ্রামে দিন দিন গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। চাহিদার চেয়ে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক। আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কবে নাগাদ এই সংকট কাটতে পারে বলে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং সংকট নিয়ে জ্বালানি অধিদপ্তর সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? সারা দেশের মতো চট্টগ্রামেও গ্যাস সংকট চলছে। বিশেষ করে মহেশখালীর যে ভাসমান টার্মিনালগুলো রয়েছে, অ্যাক্সিলারেট এনার্জি আমেরিকান একটি কোম্পানি, পাশাপাশি সামিট। তো সামিটের যে ভাসমান টার্মিনাল, সেখান থেকে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে, কিন্তু অ্যাক্সিলারেট এনার্জি তাদের কার্গো না আসার কারণে তারা সরবরাহ করতে পারছে না। এই কারণে জাতীয় গ্রিডেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই সংকটের কারণে চট্টগ্রামেও পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে আজকে সকাল নাগাদ এখানে যারা ফিলিং স্টেশনের যারা কর্মচারী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে প্রেসার প্রতিদিন 170-75 পাওয়া যেত, আজকে 185-90 মিলিয়ন এরকম প্রেসার পাওয়া যাচ্ছে। তো চট্টগ্রামে এখনো পর্যন্ত যে গ্যাসের চাপ, এই চাপ দিয়ে আসলে যদিও কিছুটা বেড়েছে, কিন্তু এটি পর্যাপ্ত নয় বলছেন চালকরা। তারা বলছেন যে 200-র উপরে না গেলে আসলে তাদের যে পরিমাণ প্রতিদিন চালানোর জন্য গ্যাস দরকার, সেটা আসলে 200-র উপরে চাপ থাকতে হয়। আর অন্যদিকে এখানে কলকারখানা যেগুলো, সেগুলো চালাতে কষ্ট হচ্ছে। বিশেষ করে গার্মেন্টস, আরএনজি সেক্টরের নিটিং, ডাইং এবং প্রিন্টিং, এই সেক্টরগুলো তারা গ্যাসের অভাবে কাজ করতে পারছে না। এই কারণে এই সেক্টরগুলো পুরোটাই সংকটের মধ্যে রয়েছে। অন্যদিকে স্টিল রিরোলিং কিংবা রড নির্মাণ সামগ্রী যারা নির্মাণ করে ভারী শিল্প, তারাও গ্যাসের অভাবে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তো সব মিলিয়ে এখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে গ্যাস সংকটের খবরে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চলছে শত শত হাউস বোট ও ইঞ্জিন চালিত নৌকা। এতে হুমকির মুখে পড়েছে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য। চলতি মাসের শুরুতে হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ইঞ্জিন চালিত নৌকা ও হাউসবোট চলাচল নিষিদ্ধ করলেও তা মানছেন না কেউ। এতে শব্দ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে হিজল ও করজ গাছ। হুমকির মুখে হাওরের জলজ উদ্ভিদ, প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর 1999 সালের পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলের বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাউসবোটগুলো অনুমোদন না থাকলেও কিসের জোরে তারা চলছে এবং বোটগুলোর মালিকরা এ বিষয়ে কি বলছেন? তিশা, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই চলতি মাসের প্রথম দিকেই
জেলা প্রশাসনের পক্ষ থেকে 11টি নির্দেশনা দিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়, বিশেষ করে ইসি এলাকায়, যেটি একেবারে পরিবেশ সংকটাপন্ন এলাকা। অর্থাৎ যেই জায়গাগুলোকে বলা হয়েছে যে এখানে জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি, এই এলাকায় হাউস বোট চলতে পারবে না বা ইঞ্জিন চালিত নৌকা চলতে পারবে না। কিন্তু আমরা গেল প্রায় কিছুদিন যাবত লক্ষ্য করছি যে হাউস বোট গুলো অনায়াসে চলছে এবং বিলাসবহুল হাউস বোট থেকে শুরু করে ইঞ্জিন চালিত নৌকা এই ইসি এলাকায় প্রবেশ করছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যাদের যে নিষেধাজ্ঞা সেটি প্রতিপালনের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বেশ কিছু হাউস বোট এবং ইঞ্জিন চালিত নৌকাকে কিন্তু জরিমানা করা হয়েছে। আমি যদি বলি যে এই দীর্ঘদিন যাবত আসলে এই টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য আন্দোলন চলমান আছে। পরিবেশবাদীরা বলছেন যে এখানে যেভাবে পর্যটন চালু করা হয়েছে, প্রায় 5 শতাধিকের উপরে নৌকা, ইঞ্জিন চালিত হাউস বোট চলাচল করছে। এর ফলে তারা বলছেন যে পরিবেশগতভাবে বিপর্যয়ের মধ্যে পড়ছে, কেননা প্লাস্টিক, মানুষের যে বর্জ্য সেটি পানিতে পড়ছে, হাউস বোটে পড়ছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই কারণে তারা বলছিলেন যে অন্তত পক্ষে এখানে একটি নিয়ম শৃঙ্খলা বিধির মধ্যে নিয়ে আসা। আমরাও দেখছি যে প্রশাসনিক ভাবে বারবার বলা হচ্ছে এবং নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিপালনের ক্ষেত্রে ততটা তোড়জোড় আমরা দেখছি না। তবে এবার নতুন করে ব্যতিক্রম হচ্ছে, অন্যান্য বছর শুধু নিষেধাজ্ঞা দিলেও জরিমানা বা এই প্রতিপালনের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য আমরা তেমন কার্যকর দেখিনি। এবার কিন্তু বেশ কিছু অভিযান হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তারা মানার ক্ষেত্রে ব্যাপকভাবে চেষ্টা করছেন এবং নির্দেশনা কঠোরতা দেয়া আছে। তারা এটি প্রতিপালনের একেবারে কঠোরতা নিয়েছেন। হাউস বোট মালিক কর্তৃপক্ষ বলছেন যে তারা প্রশাসনের যে নির্দেশনা সেটি মানছেন এবং ইসি এলাকায় তারা প্রবেশ করাচ্ছেন না নৌকা। তারা যে সকল দূরবর্তী এলাকায় হাউস বোট নোঙ্গর করে রাখছেন এবং সেইখান থেকে পর্যটকদেরকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিয়ে যাচ্ছেন। আসলে শব্দ দূষণ, প্লাস্টিক বর্জ্যর যে দূষণ, সে থেকে যদি এই টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করতে হয়, অবশ্যই এই প্রশাসনের যে নির্দেশনা থেকে শুরু করে পরিবেশ যে আইন রয়েছে সেটি মানার ক্ষেত্রে বাধ্যবাধকতা নিয়ে আসতে হবে, এমনটাই মনে করছেন এই টাঙ্গুয়ার হাওরের পর্যটক। জি জি, একদম। শহীদ নূর আহমেদ, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন, আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, টাঙ্গুয়ার হাওর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ। 8 বছর আগে যশোরে নির্মিত দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কোনো কাজেই আসছে না। 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে থমকে আছে বর্জ্য থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন। উল্টো দুর্গন্ধ আর দূষিত পানিতে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। সম্প্রতি প্লান্টটি দেখার পর অসন্তোষ জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বর্জ্যকে সম্পদে রূপান্তরের স্বপ্ন নিয়ে যশোরের হামিদপুরে 2018 সালে 13 একর জমিতে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি। এখানে প্রতিদিন প্রায় 80 টন বর্জ্য জমা হলেও প্রক্রিয়াজাত হচ্ছে মাত্র 15%। সীমিত পরিসরে জৈব সার উৎপাদন হলেও বন্ধ রয়েছে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন। 2022 সালে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে 20 বছরের জন্য দায়িত্ব দেওয়ার পরও কাটেনি সংকট, বরং প্ল্যান্টের দুর্গন্ধ ও নোংরা পানিতে ঝুঁকির মুখে পড়েছেন এলাকার মানুষ। শুধু নামে তো মনে করেন আমলিগের আমলে সব বড় বড় প্রজেক্ট করিল, কিন্তু সেই প্রজেক্টের তো কোনো কার্যক্রম নেই। এখানে প্রচন্ড গন্ধ, এই গন্ধার কারণে মনে করেন লোকজন এখানে এসে দাঁড়াতে পারে না। পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি আধুনিক প্রযুক্তির অভাব এবং বর্জ্য আলাদাকরণে জটিলতাই এর অন্যতম কারণ। আমাদের সেগ্রিগেশন মেশিন না থাকার কারণে আমরা যে ময়লা আসে থেকে 20 থেকে 30% সেগ্রিগেশন করতে পারি এবং এটা সেগ্রিগেশন করে আমাদের মান্থলি 100 টন প্লাস জৈব সার তৈরি হয়। পৌর কর্তৃপক্ষ বলছে প্ল্যান্টের কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ বাকি আছে, যেমন ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম এবং বাউন্ডারি ওয়াল, এগুলো তৈরি করা হবে খুব শীঘ্রই। এবং আসলে এখন ময়লার অনেক স্তূপ তৈরি হয়ে গেছে, সেগুলো
আসলে সঠিকভাবে ল্যান্ডফিল করতে হবে আর কি। সম্প্রতি প্ল্যান্টটি দেখতে এসে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পরে তিনি প্রতিষ্ঠানটি পূর্ণ সক্ষমতায় চালুর আশ্বাস দেন। সবকিছু অ্যানালাইসিস করে প্রয়োজন হলে এত বড় একটি পরিবেশ বান্ধব প্রকল্পকে পরিবেশের জন্য কেন তারা ক্ষতির মুখে ফেললো, এটার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 50 কোটি টাকার এই প্রকল্প থেকে এ পর্যন্ত পৌরসভার আয় মাত্র 15 লাখ টাকা। হাসিবা আলী বর্ণা, 71। বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কোনো কাজে আসছে না, 50 কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছিল। আবারও যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী SM ফরহাদের সাথে। ফরহাদ, প্লান্টটি থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন কেন হচ্ছে না, কোনো কারণ আপনি জানতে পেরেছেন কিনা এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কারো আপনার কথা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। যদি বলি যে সবচেয়ে বিপাকে পড়েছে স্থানীয় যারা আছে তারা, অর্থাৎ ওই প্লান্টটি যেখানে করা আছে যশোর ঝুনঝুনপুরের আশেপাশে অন্তত 1 কিলোমিটার এলাকা ধরে যে পরিমাণ ওইখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেখানে এলাকার মানুষ কিন্তু সেখানে থাকতে পারছে না, তাদের বসবাস করতে খুবই কষ্ট হচ্ছে। এবং বিশেষ করে প্লান্টটির পাশে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, সেই কলেজে যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু সেখানে তারা ক্লাস করতে পারছেন না। এবং বিশেষ করে বেশি সমস্যা হচ্ছে বৃষ্টির সময়, এবং যখন অতিরিক্ত বৃষ্টি হয় সেখানে ওই বজ্র পানি কিন্তু আশেপাশে ছড়িয়ে পড়ে আরও বেশি স্বাস্থ্যকর ক্ষতি হচ্ছে এবং এলাকার যারা মানুষ তারা কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এখানে এই বিষয়ে আমি আসলে যশোর পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। তারা যেটা জানিয়েছেন যে এই প্ল্যান্টটি কিন্তু তারা একটি বেসরকারি সংগঠনকে তারা লিজ দিয়েছেন, অর্থাৎ তারা এটা দেখভাল করছেন। তো সেখানে এই প্ল্যান্টটিতে আরও আধুনিক যন্ত্রপাতি যা যা প্রয়োজন তারা পৌরসভা একটি কমিটি করেছে। কমিটি করার পরে তারা মূলত কী কী জিনিসপত্র প্রয়োজন সেগুলো তারা সরবরাহ করার জন্য তারা একটি জরুরি বৈঠক করেছেন এবং তারা চেষ্টা করছেন যে এই যন্ত্রপাতিগুলো সরবরাহ করার জন্য। আর যেই সংস্থাতে এটা কাজ করছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে মূলত বজ্র থেকে সার তৈরি করার জন্য যে আধুনিক যন্ত্রপাতি দরকার সেই যন্ত্রপাতি কিন্তু তাদের সংকট রয়েছে। সংকটের কারণে মাত্র যে 100% ভিতরে মাত্র 15% বজ্র তারা রিফাইন করে বিদ্যুৎ এবং গ্যাস তৈরির কথা রয়েছে, কিন্তু শুধুমাত্র সার তৈরি করছেন, যে গ্যাসের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি করতে পারে তারা সেটা কিন্তু পারছেন না। অর্থাৎ পৌরসভা কর্তৃপক্ষের কাছে তারা বারবার যেটা জানিয়েছেন তাদের কিছু আধুনিক যন্ত্রপাতি দরকার। পৌরসভা দীর্ঘদিন ধরে এই যে যন্ত্রপাতিগুলো তারা সরবরাহ না করার কারণে মূলত এই দুর্ভোগটা পড়েছেন এবং এই প্রকল্পটা প্রায় অকেজ হয়ে পড়ে আছে। পৌরসভা কর্তৃপক্ষ যেটা বলছে যে যেহেতু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি এটা পরিদর্শন করেছেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি একটি তদন্ত কমিটি করবেন। তদন্ত কমিটির মাধ্যমে এটাকে কিভাবে আধুনিকরণ করে এটা পুরোপুরি সচল করা যায় সেটা তিনি বাস্তবায়ন করবেন। এবং এই যে আমরাও সেই আশাই করছি। SM ফরহাদ, আপনি আছেন, থাকুন আমাদের সঙ্গে, আবারও যুক্ত হব নিশ্চয়ই পরবর্তী সংযোগে। দর্শক, যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী SM ফরহাদ। সাভারে দিন দিন বাড়ছে অপরাধের মাত্রা। সম্প্রতি হেমায়েতপুর ও সাধাপুর গোপের বাড়ি এলাকায় বিপুল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। তদন্তে উঠে এসেছে ভুয়া পরিচয়ে ভোটার আইডি দিয়ে বাসা ভাড়া নিয়েছিল অপরাধীরা। এরপরই সামনে এসেছে ভাড়াটিয়া নিবন্ধনের গাফিলতির বিষয়টি। বাড়িওয়ালা ও প্রশাসনের এই দুর্বলতার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। এমন পরিস্থিতিতে কঠোর নজরদারি ও সচেতনতার তাগিদ সংশ্লিষ্টদের। রায়ান বিন আমিনের তথ্য, ছবিতে প্রতিবেদন। গত 11ই আগস্ট হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমাসহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। তদন্তে জানা যায় ভুয়া পরিচয় ও ভোটার আইডি ব্যবহার করে বাসাটি ভাড়া নিয়েছিল সন্ত্রাসীরা। শুধু বোমা তৈরি নয়, ভুয়া পরিচয়পত্রে বাসা ভাড়া নিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে সাভারে। এলাকার লোকজন জানান, জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন সাভারে আসেন হাজারো মানুষ। সেক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়িওয়ালারা শুধু পরিচয়পত্রের কপি রেখেই শেষ করছেন দায়িত্ব। তবে সাম্প্রতিক বোমা উদ্ধারের ঘটনায় এখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলছেন বাড়িওয়ালারা। ভোটার আইডি কার্ডও দেয় না, কোনো ফর্মও দেয় না, ভাড়া এইভাবেই চলে। ফর্ম টরম দেয় নাই, ওই আইডি কার্ড আছে একটা ফটোকপি দিলেই হয়। আইডি কার্ড বা ওদের যা যা আছে সব ফর্মে নিবন্ধন করার পরে এটা থাকলে আমাদের জন্য অনেক ভালো,
যে কোনো লোক আসলে এনআইডি কার্ড নিয়ে যাই, নিয়ে পরে ওই এনআইডি কার্ড দিয়ে আমরা ফটোকপি রাখি পরে ভাড়া দিই, এরকম আর কি। আর জনপ্রতিনিধিরা বলছেন, অপরাধ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই সন্দেহজনক ব্যক্তিদের শনাক্ত করা জরুরি। এই জন্য বাড়িওয়ালাকে ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করতে হবে। সন্দেহ হলেই জানাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো যে আপনারা আপনাদের তৎপরতা আরো বাড়ান, গোয়েন্দা কার্যক্রম আরো বাড়ান, যাতে এরকম ঘটনা সবার আর না ঘটে। হাউস হোল্ডিং গুলার যে ডেটা সংরক্ষণ করবার জন্য যদি কোনো অথরাইজড অফিসারকে যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে এটা খুব ভালো হয়। ভাড়াটিয়া সহ সবার তথ্য সংগ্রহে পুলিশও মাঠে নেমেছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার। জনগণের সহযোগিতা ছাড়া ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা এটা খুবই টাফ কাজ। তো আমরা অলরেডি ফরম্যাট তৈরি করে ফেলেছি, শুধু সাভার আশুলিয়া না, আমার ঢাকা জেলার প্রত্যেকটা থানায় থানায় প্রোগ্রাম দিয়েছি। সাভারে ক্রমেই বাড়ছে অপরাধের অভিযোগ। এমন পরিস্থিতিতে অপরাধীদের ঠেকাতে ভাড়াটিয়া নিবন্ধন কার্যকর করা, তথ্য যাচাই এবং বাড়িওয়ালাদের সচেতনতার বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। শাকিলা শম্পা, ৭১। মানিকগঞ্জের বাজারে গেল সপ্তাহের তুলনায় শাকসবজির দাম কমলেও বাড়তি রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম। জ্বালানি সংকটের অজুহাতে কিছু মুদি পণ্যের দামও বেড়েছে। তবে জেলা প্রশাসন যেটি বলছে, পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার রাখা হয়েছে। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। এক সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ, আর এতে দাম কমতে শুরু করেছে। গেল সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে টমেটো, গাজর সহ আমদানি করা কিছু সবজির দাম এখনো 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর একটু কম হলে ভালো হয়। স্বাভাবিক হয়েছে, আগে তো সবজির দামটা কমছে। গরিব মানুষের তো মনে করেন 50 টাকার নিচে থাকলে আর একটু সুবিধা হয়, বুঝেন নাই? করলাটা ছিল 120, 140, 160, এখন সেটা 80 থেকে 100 টাকা মিটাইছে। তবে সবজির দাম কমলেও এখনো বাড়তি রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম। ক্রেতারা বলছেন, মাছের সরবরাহ বাড়লেও আগের মতো বেশি দামেই কিনতে হচ্ছে। আর বিক্রেতারা বলছেন, আড়তে মাছের দাম বাড়তি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদেরও। বাইলা মাছের দাম বেশি, পাদ্দা মাছ এগুলো তো নদীর মাছ, এগুলোর দাম একটু বেশি। আর একটু কম হইলে ভালো হতো, কিন্তু ঘুরলাম তো ওইরকম কম পাইলাম না। তো দাম মোটামুটি কিছুটা কমেছে, কিন্তু নদীর মাছগুলো এখানে পাওয়া যায় কম, কিন্তু দাম একটু বেশি। এদিকে ডিমের হালি 40 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 48 টাকায়। আর ব্রয়লার মুরগির দাম গেল সপ্তাহের তুলনায় বেড়েছে 20 টাকা পর্যন্ত। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। দেশি মুরগির দাম 650 টাকা চাচ্ছে, এটা আমাদের জন্য আসলে অনেক কঠিন বিষয়। ব্রয়লার মুরগি 190, সোনালী 280। দাম বাড়তে ছোট মুরগি, বড় মুরগি পাওয়া যায় না, বড় মুরগির দাম বেশি। আরো মানে খাসি আছে 1200 টাকা করে, আর ছাগল বা পাটি সেগুলো 1000 টাকা করে আছে। এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা, তো সেখানে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট কাজ করছে এবং একই সাথে কাজ করছে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা। তিনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য কেউ বিক্রি করলে সেখানে তিনি খুবই কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন। সবজির পাশাপাশি বাজারে আদা, রসুন, পেঁয়াজ সহ মশলার দামও কিছুটা কম রয়েছে। তবে জ্বালানি সংকটের অজুহাতে বেশ কিছু মুদি পণ্যের দাম বেড়ে গেছে। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। এবার দেশের বাইরের খবর। কলকাতায় হোটেলের আগুনে নিহতদের মরদেহ আজ দেশে আনা হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ও নিহতদের স্বজনরা জানিয়েছেন, রাতেই ময়নাতদন্ত শেষে তারা মরদেহগুলো বুঝে পান। এরপর পার্ক সার্কাসের একটি হিমঘরে রাখা হয় মরদেহগুলো। আজ সকালে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বজনরা। 5 জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে আনা হবে দেশে। আর সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া কলকাতায় করা হতে পারে। কলকাতার হোটেলের আগুনে নিহত 5 জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আনা হচ্ছে। এ বিষয়ে তথ্য জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন বাপ্পু।
পাপ্পু, মরদেহগুলো কখন নাগাদ পৌঁছবে এবং নিহতের স্বজনরা সীমান্তে এসেছেন কিনা জানাবেন। ঈশা, আপনি যেমনটি বলছিলেন, কলকাতা হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত যে 5 জন বাংলাদেশে, তাদের মৃতদেহ ইতিমধ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে আজকের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া চলছে। মর্মান্তিক যে ঘটনাটি আসলে সবচেয়ে বেশি শোকের ছায়া নেমে এসেছে। কুষ্টিয়া নিহত বাংলাদেশের মধ্যে একই পরিবারের 4 সদস্যই রয়েছেন। তারা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত ও তার স্ত্রী আফসানা শারমিন এবং তাদের শিশু সন্তান স্বর্ণদীপ দত্ত এবং আফসানার বাবা মোহাম্মদ আকরাম আলী। এদিকে নিহত বাংলাদেশিদের মৃতদেহ দেশে ফেরত ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। ময়না তদন্ত ও অন্য প্রক্রিয়া শেষে মৃতদেহগুলি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আপনাকে তিশা আরেকটু বলি, হাই কমিশনারের পক্ষ থেকে জানা হয়েছে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, শনিবারের মধ্যে মৃতদেহ বাংলাদেশে পৌঁছাবে কথা বলেছে। তবে আন্তর্জাতিক চেকপোস্টে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ এখনো পর্যন্ত হয়নি। তবে এখানে স্বজনরা আছে, অ্যাম্বুলেন্স আমি বেনাপোল পেট্টাপোল সীমান্তে দেখেছি, অ্যাম্বুলেন্স এখানে নিয়ে এসে তারা অপেক্ষা করছে, কিন্তু তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে কেউ ইচ্ছুক না। আর ইতিমধ্যে আমি আপনার ভারতে যোগাযোগ করেছি, তবে হয়তো মধ্যগ্রাম অথবা মধ্যগ্রামের পর্যন্ত এসে পৌঁছাইছে, প্রায় এখনো। পাপ্পু, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন, হয়তো আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। সন্ধ্যা নামলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভুটিয়াপাড়া সীমান্ত এলাকার 2 গ্রাম। ভোগান্তিতে প্রায় 5,000 মানুষ। স্বাধীনতার 54 বছরেও এর সমাধান হয়নি বলছেন এলাকার মানুষ। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তারা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কাদা আর গর্তে ভরা দীর্ঘ পথ, ভোগান্তির শেষ নেই মানুষের। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর ও কল্যাণপুর গ্রামের মানুষের একমাত্র ভরসা এই সড়কটি, অথচ সন্ধ্যা নামলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে ভুটিয়াপাড়া সীমান্ত এলাকার এই 2 গ্রাম। এই সংস্কারও করে না মেম্বার চেয়ারম্যান, সরকারও নজর দেয় না। আমরা কৃষি লোক, আমরা যেতে পারি না, কোনো বেচা বিক্রির জন্য বাজারে যেতে পারি না, এবং সাইকেল মোটর সাইকেল একটা আমরা দুরন্ত দিয়ে যাবো বেচা কিনা করবো, এটা আমরা পাই না। বৃষ্টির পরে এটা যে রাস্তা হয় বেহাল অবস্থা, আবার ছেলেমেয়েরা স্কুলে যায়, স্কুলে যাতায়াতের অসুবিধা অনেক। স্কুলে যে যেতে পারি না, আমরা স্কুলে যাই, আমাদের টিচারেরা মোটর সাইকেলে উল্টে যায়। বর্ষায় কাদা আর খরায় খানাখন্দে ভরা পুরো রাস্তা, চলাচলের অনুপযোগী থাকে বছর জুড়ে। এলাকার মানুষের অভিযোগ, স্বাধীনতার 54 বছরেও সড়কটির সংস্কার হয়নি। খুবই কষ্ট, মাল কাজ মারে চলে যাবে বিলের ওই পথ। এর দুঃখ কোটে কন আমার বউ বেড়ে যেত, বাড়ির কোনো সমস্যা হয় নেজার মতো পরিস্থিতি হয় না। এটা ফসল নিয়ে যাবেন, বৃষ্টি হলে আর কেউ আসবে না, ভয়ে আসবে কি করে, এতখানি কাদা। যত শীঘ্র সম্ভব এই রাস্তাটি টেন্ডারের আওতায় নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে উপজেলা প্রশাসন বলছে, দীর্ঘদিনের এই দুর্ভোগের বিষয়টি তাদের নজরে রয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। স্কিম অনুমোদনের জন্য জেলা এবং উপজেলা পর্যায় থেকে ঢাকা হেডকোয়ার্টারে আমরা পাঠিয়ে দিয়েছি। আশা করছি ডিপিপি অনুমোদন হয়ে গেলেই দ্রুত কাজটা সম্পন্ন হবে বলে, এবং টেন্ডার প্রক্রিয়ায় যাবে। 5,000 মানুষের একমাত্র ভরসা এই সড়ক। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। নূর তাজমিন নীর, 71। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা ও মানুষের ভোগান্তি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন।
মজেম, সড়ক সংস্কারে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং এ বিষয়ে সেখানকার জনপ্রতিনিধিরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই জয়পুরহাটে রামকৃষ্ণপুর এবং কল্যাণপুর দুটি গ্রামের প্রায় 5,000-এর মতো মানুষ, সে একমাত্র রাস্তা এই কাঁচা রাস্তাটি। আপনি দেখছেন যে এই রাস্তাটি এই স্বাধীনতার পর থেকেই কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটা কিন্তু কাঁচা রয়েছে। এখানকার জনপ্রতিনিধিরা যখন ভোট আসে তখন কিন্তু এই গ্রামের বাসীর মানুষদেরকে বলা হয় যে আমরা এবারে ভোটে উঠলেই কিন্তু এই রাস্তাটা পাকা করব, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটি কিন্তু এখনো পাকাকরণ করা হয় নাই। আমরা এ ব্যাপারে সড়ক এলজিটির সাথে কথা বলছি, তারা কিন্তু আমাদেরকে বারংবার কিন্তু আশ্বস্ত করেন যে এই রাস্তাটি হয়ে যাবে এবং এখানকার যে প্রকৌশলী রয়েছেন তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই রাস্তাটির ব্যাপারে ইতিমধ্যেই এলজিডি বিভাগের প্রধানের কাছে কিন্তু পাকাকরণের জন্য বলা হয়েছে। আমি যদি এখানকার স্থানীয় একজন বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে যদি আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা তো এই যে দীর্ঘদিন ধরে এই যে এই রাস্তাটাতে আপনারা বসবাস করতেছেন, এখানে কি সমস্যা হয় বলবেন? আমাদের সর্বশেষ হলো সমস্যা একটা, যে ছেলে মেয়েরা রাস্তা দিয়ে ওই ধলারা স্কুলে যায়, আমরা সাইকেল নিয়ে বাচ্চাকে যেতে পারে না, উল্টে পড়ে ছেলেরা খাম হয়। একটা ভ্যান রিক্সা কোনো অটো কিছু যেতে চায় না। এই রাস্তাটা 71-এর পর এই পর্যন্ত এইভাবেই মেম্বার চেয়ারম্যান আসে খালি বলে ঢোকা দিয়ে যে ভোট দেন আমরা করে দিব, সরকারের কাছে জানাবো, কিন্তু আমরা আজ পর্যন্ত এই কল্যাণপুরবাসী রামকৃষ্ণপুর 1 নম্বর ওয়ার্ডের লোক আমরা এই রাস্তায় এক কুদাল মাটিও পাইনি। আমরা জনগণেরাই আমরা সবাই মিলে রাস্তা ঠিক করি, কিবা ওই যে এই বড় লোকেরা কিছু চান্দা ভাঙন করে আমরা রিট খোয়া নিয়ে আসে বিছে দিয়ে আমরা নিজেরাই সংস্কার করে আমরা নিজেরাই উঠাই। আর বাজারের পূর্ণ জিনিস আমরা কাঁচামাল পাট কিবা সবজি নিয়ে আমরা ঘাড়ে করে নিয়ে যাই, বিল পার করে উঠায় নিয়ে আমরা ওখানে অটো করে কি। মজেম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মজেম হোসেন। ঢাকার ধামরাই আরাফাত রহমান স্মৃতি কোকো ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার ভালুম আতাউর রহমান ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচে সোনালী অতীত ক্রীড়া কল্যাণ সংস্থাকে ট্রাই ব্রেকারে হারিয়ে জারিফ ফুটবল একাডেমি ময়মনসিংহ বিজয়ী হয়। টুর্নামেন্টের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌসী মুরাদ। বৃষ্টি উপেক্ষা করে খেলা উপভোগ করেন কয়েক হাজার দর্শক। খেলা শেষে আধা ঘন্টার আতশবাজির প্রদর্শনী হয়। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।